কলকাতায় এসে মাউসাতের বাবা মা মিরাজ হাসান আর তিশা হাসানের সাথে দেখা করলেন উপমার বাবা মা। ছেলের তো একজন অভিভাবক প্রয়োজন। অভিভাবক ছাড়া মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া সম্ভব না। মূলত উপমার জোড়াজোড়িতেই তারা এই সম্পর্কে আগাচ্ছেন, নয়তো মেয়েকে এমন অনিশ্চিত জীবনে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছেই তাদের ছিল না। তবে করিম সিদ্দিক আর মিসেস জুলেখার দুর্যোগে পছন্দ হয়েছে। তারা সবাই কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত নিলেন 2 মাস পর একেবারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এদিকে তুর্য কলকাতায় ফেরার পর থেকে অরুণিকা মুখ ফুলিয়ে বসে আছে। তুর্য তার আশেপাশে এলে সে দূরে চলে যাচ্ছে। আহনাফের বিষয়টা একদমই পছন্দ হচ্ছে না, সে ভয়ে আছে। অরুণিকার এমন হাব ভাব দেখে তুর্য যদি বিয়ে করতে না চায়। বিকেলে অরুণিকা রুমে বসে টিভি দেখছিল, তখনই তুর্য তার সামনে এসে বসলো। অরুণিকা হাত নাড়িয়ে বলল, চলো আমি টিভি দেখছি। তুর্য অরুণিকার 2 পা ধরে তাকে টেনে নিজের কাছে আনলো। অরুণিকা পা ভাঁজ করে বলল, কি সমস্যা তোমার? তুর্য মুখ ছোট করে বলল, আমার টুইঙ্কেলটা কেন আমার সাথে রাগ করেছে। আহনাফ তখনই রুমে এসে তাদের একসাথে দেখে বলল, কি হচ্ছে তুর্য? দেখছিস না ও টিভি দেখছে, তুই এদিকে আয়। তুর্য ভ্রু কুচকে বলল, এই তো কি সমস্যা? আমি আমার টুইঙ্কেলের সাথে কথা বলছি। আহনাফ বলল, ও তোর সাথে কথা বলবে না, আয় এদিকে, বিয়ের শপিং এর লিস্ট করতে হবে। অরুণিকা আহনাফের কথা শুনে তুর্যের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আগের জায়গায় বসে পড়ল। তুর্য আহনাফের কথায় পাত্তা না দিয়ে তাকে আবার ধরে টেনে তার কাছে আনলো। এবার আহনাফের প্রচুর রাগ হলো। সে রাগটা দমিয়ে তুর্যকে টেনে উঠাবে, তখনই অরুণিকা বসা থেকে উঠে আহনাফকে উদ্দেশ্য করে বলল, তুমি দেখছো না রকস্টার আমার রাগ ভাঙাতে এসেছে, তুমি কেন ওকে বিরক্ত করছো? হুট করে এমন কথা শুনে আহনাফের খুব খারাপ লাগলো। সে তুর্যের হাত ছেড়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আচ্ছা কথা বল তোরা। তারপর রুম থেকে বেরিয়ে গেল। তুর্য কপাল চাপড়ে বলল, আহনাফ তুই আবার গাল ফুলিয়ে কোথায় যাচ্ছিস? তারপর অরুণিকাকে বলল, দেখলে তো আহনাফ রাগ করে চলে গেল। অরুণিকা আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ও কি আমার কথায় রাগ করেছে? হ্যাঁ। আচ্ছা, আমি ওর রাগ ভাঙাতে পারবো, তুমি আগে আমার রাগ ভাঙাও। এরপর অরুণিকা বুকে হাত গুজে অন্যদিকে তাকালো। তুর্য অরুণিকার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার টুইঙ্কেল কেন রাগ করেছে? অরুণিকা মলিন মুখে বলল, তুমি আমাকে বলেছো বিয়ে করবে না, কিন্তু এখন বিয়ে করছো কেন? হ্যাঁ, বিয়ে তো করতে চাইনি, কিন্তু এখন হয়ে যাচ্ছে। এখন তো আমাকে কেউ সময় দেবে না। কেন দেবে না? কে বলেছে দেবে না? তুমি তো বলেছ। তুর্য কপাল চাপড়ে বলল, ওটা তো এমনি বলেছি। না, কেন বলবে? একদিন সবাই বিয়ে করে ফেলবে, তখন সবাই ব্যস্ত হয়ে যাবে, আমাকে কেউ দেখবে না, আমার সাথে কথাও বলবে না, ঘুরতেও নিয়ে যাবে না। তুমি বলছো তুমি সবসময় আমার সাথে কথা বলবে, সবাই বিয়ে করলেও তুমি করবে না, সবাই ভাবি নিয়ে ঘুরবে আর তুমি আমাকে নিয়ে ঘুরবে। কিন্তু দেখো তুমি বিয়ে করে ফেলেছ, আমার তো কেউ নেই। এক কাজ করো, আমাকে বিয়ে দিয়ে দাও, আমিও তখন আমার বর নিয়ে ঘুরবো। তুর্য হাতে মুখ গুজে বলল, হায় আল্লাহ, এই মেয়েটা বলে কি? তারপর অরুণিকার দিকে তাকিয়ে তার 2 হাত ধরে বলল, আমি, তুমি আর তোমার ভাবি, আমরা 3 জন একসাথে ঘুরবো। ভাবি কি আমাকে সত্য আপুর মতো ভালোবাসবে? হ্যাঁ অবশ্যই, বাসবে না কেন? আমার টুইঙ্কেলকে ভালোবাসতে পারবে না এমন কেউ আছে? না, আগে আমি ভাবির সাথে কথা বলবো, তারপরে বুঝবো। তুর্য এবার উপমাকে ফোন দিয়ে অরুণিকার সাথে কথা বলিয়ে দিল। অরুণিকা প্রায় 1 ঘন্টা উপমার সাথে কথা বলার পর তুর্যকে ফোন দিয়ে ফিসফিসে বলল, আমি ভাবিকে ভাবি বলবো না, কিন্তু সুইট স্টার বলবো, কারণ ভাবি অনেক সুইট। তুর্য মুচকিয়ে হাসলো। ফোনটি কানের কাছে এনে উপমার মিষ্টি কণ্ঠ শুনে বলল, আগে বলো আমার টুইঙ্কেলকে কেমন লেগেছে? উপমা হেসে বলল, অনেক মিষ্টি একটা মেয়ে, ও এত সুন্দর করে কথা বলে। আমাকে বলছে আমি যাতে ওর সখী হয়ে যাই, তারপর রকস্টার আর আমাকে নিয়ে সে বাইরে ঘুরতে যাবে। জানো, এতদিন আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু ওর সাথে কথা বলে মনে হচ্ছে আমি বিয়ের পর একটা বোন পাবো। তুর্য প্রশান্তির হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ উপমা, তোমার কথাটা শুনে ভালো লাগলো। টুইঙ্কেল আমাদের 6 জনেরই প্রাণ। আমি চাই তুমি ওকে আমাদের মতো করে আগলে রাখো, ওর কিছু হলে আমরা সহ্য করতে পারবো না।
অরুণিকাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, নিজের চেয়েও বেশি। ওকে ছাড়া আমার দিনটাই ফিকে লাগে। এতদিন বাংলাদেশে খুব বিরক্ত হয়েছিলাম, এখন ওকে দেখার পর থেকে সব ভালো লাগছে। উপমা হেসে বলল, আচ্ছা, আমি সহ থাকলে হয়তো বিরক্ত লাগতো না। তুর্য মলিন হাসলো। উপমা মনে করছে সে উপমাকে ভালোবাসে, কিন্তু সে তো অনুশোচনা থেকে বাঁচার জন্য বিয়ে করছে। উপমা যদি জানতে পারে সে উপমাকে ভালোবাসতো না, এসব সময় কাটানোর জন্য ছিল, তখন অনেক কষ্ট পাবে। তুর্য উপমার কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দিয়ে মনে মনে বলল, সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি এত দুর্বল তো আগে কখনোই ছিলাম না। এদিকে ইভানকে রহমত চাচা ফোন করলেন। তিনি অনেকক্ষণ ইভানের সাথে কথা বললেন। তার সাথে কথা বলার পর থেকে ইভান ভাবনায় ডুবে গেল। আহানফ তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাকিরাও ততক্ষণে ইভানের সামনে এসে বসলো। সবাই ইভানকে চিন্তিত দেখে ভাবছে কিছু একটা তো হয়েছে। এবার তাহমিদ বলল, ইভান, কার ফোন ছিল? ইমন বলল, হ্যাঁ ভাই, কে ফোন দিয়েছে? কখন দেখে এভাবে পাথরের মতো বসে আছিস? ইভান এবার তুর্যের দিকে তাকালো। তুর্য ভ্রুকুচকে বলল, এভাবে কি দেখছিস? ইভান থমথমে কণ্ঠে বলল, রহমত চাচা তোর বিয়ের খবর কিভাবে জানলো? মানে, আমি তো ওনার সাথে কথাই বলিনি। ইভান বলল, তাহলে উনি তোর বিয়ের কথা কিভাবে জানলো? এই খবর তার কাছে যাওয়া একদমই অসম্ভব ছিল, কারণ আমরা 6 জন আর মাওসাতের বাবা মা ছাড়া এটা কারোই জানার কথা না। আরাফ কিছু একটা ভেবে বলল, উনি কি মাওসাতের বাবা মার সাথে যোগাযোগ করে? ইমন বলল, না, ওনারা তো সালেহ আলীকে চেনে, রহমত চাচা তো কখনো কলকাতায় আসেনি। আরাফ বলল, তাহলে কি সালেহ আলীর সাথে যোগাযোগ আছে? তাহমিদ বলল, হয়তো অরুণিকা কাউকে বলেছে। ইভান অরুণিকাকে ডেকে জিজ্ঞেস করতেই সে না বলল। এবার ইমন মাওসাদকে ফোন করে জিজ্ঞেস করলো। সেও বাবা মাকে জিজ্ঞেস করে জানালো তাদের সাথে সালেহ চাচার কোনো যোগাযোগ নেই। আহানফ বলল, তবে কি কেউ আমাদের উপর নজর রাখছে? হঠাৎ ইমনের টনক নড়ল। সে সাথে সাথে মাওসাদকে কল করলো আর বলল, তোমাদের বাসার কাজের মহিলাটা কি জানে তুর্যের বিয়ে? হ্যাঁ, কেন জানবে না? তিনি তো আমাদের সাথেই থাকে। ইনফ্যাক্ট উনি সবসময় তোমাদের কথা জিজ্ঞেস করে। ওনার তো অনেক আফসোস হয় তোমরা একা একা থাকো তাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ওনার কথা কেন জিজ্ঞেস করছো? এমনিতে। আচ্ছা, ওনাকে আপাতত আমাদের কথা কিছুই বলো না, আর তুমি সময় নিয়ে আমার সাথে দেখা করতে আমাদের বাসায় এসো। ইমন কল কেটে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা পিছিয়ে আছি। শত্রুপক্ষ জানে আমরা কি করছি কি করছি না। রহমতুল্লাহ আগের মহল্লায় আমাদের উঠা বসার খবর সালেহ চাচার মাধ্যমে পেয়েছিল। নতুন এলাকায় যাওয়ার পর আমাদের বাসার পার্মানেন্ট কাজ করার জন্য এক মহিলা এসেছিল, কান্নাকাটি করেছিল তাকে কাজে রাখার জন্য, মনে আছে? কিন্তু আমরা তাকে রাখিনি। কিছুদিন আগে আমি সেই মহিলাকে মাওসাদের বাসায় দেখেছি। সে নাকি 3.5 বছর ধরে সেখানে কাজ করে। তার মানে কি, মাওসাদের কাছ থেকে সে সব তথ্য নিয়ে আমাদের শত্রুদের দিচ্ছে, আর রহমত চাচা সেখান থেকে সব খবর পেয়েছে।